সিলেবাসে বা আমাদের টেক্সট বুকটা যদি তোমরা খুলে দেখো তাহলে তোমরা এরপর যেটা পাবে সেটা হচ্ছে কয়েকটি বংশগত রোগ। এবার এই যে বংশগত রোগ, এই বংশগত রোগ বলতে কি বোঝায়? যে সকল রোগ বংশানুক্রমিকভাবে যে পিতা থেকে পুত্র বা পুত্র থেকে তার দৌহিত্র বা মানে যেটাকে আমরা বলি হচ্ছে নাতি নাতনি, তাদের মধ্যে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়, সেই সমস্ত রোগগুলোকে বংশগত রোগ বলে। মানে বংশগত রোগ, আমরা বংশগতি চ্যাপ্টার পড়ছি, তার মানে তোমরা আন্দাজ করতেই পারছো নিশ্চয়ই বংশগত রোগ মানে তাহলে কি বোঝাচ্ছে? যেসব রোগগুলো কোনো না কোনো কারণে কোনো না কোনো জিনের মিউটেশনের ফলে হয়েছে। ঠিক আছে, কারণ আমরা জানি জিন হলো বংশগতির একক। তো তাহলে জিনের মধ্যে কোনো মিউটেশন হলে বা জিনের মধ্যে কোনো গঠনগত পরিবর্তন হলে তার ফলে সৃষ্ট রোগগুলো কি হতে পারে? পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে। তাই সমস্ত বংশগত রোগ যেগুলো, সেইগুলো কিন্তু আমরা জানবো যে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কি হয়? সঞ্চারিত হয়। ঠিক আছে, তো এখানে বংশগত রোগ যদি আমরা দেখি, আমরা দু ধরনের বংশগত রোগ দেখব। কারণ আমরা সেই ক্রোমোজোম পড়েছিলাম জীবনের প্রভাবমানতা চ্যাপ্টারে, তখন কি পড়েছিলাম? দু ধরনের ক্রোমোজোম পড়েছিলাম। একটার নাম কি ছিল? অটোজোম। একটার নাম কি ছিল? সেক্স ক্রোমোজোম। তো আমরা যখন বংশগত রোগ পড়ব তখন তার মধ্যে দু ধরনের ক্রোমোজোম ঘটিত রোগ পড়ব। একটা হচ্ছে অটোজোম ঘটিত ত্রুটির কারণে বা অটোজোমের মধ্যে উপস্থিত জিনের মিউটেশনের কারণে যে বংশগত রোগগুলো হয় তাকে আমরা অটোজোম ঘটিত রোগ বলি, যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। আর আরেকটা হচ্ছে সেক্স ক্রোমোজোম গঠিত যে ত্রুটির কারণে যে রোগ হয় সেইগুলোকে আমরা কি বলি? সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিনের ত্রুটির কারণে যে রোগগুলো হয় তাদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। সেটার মধ্যে কি আছে? দুটো আছে, একটা আছে বর্ণান্ধতা আর একটা আছে হিমোফিলিয়া। তো বর্ণান্ধতা যদি আমরা দেখি, সেটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। কি রোগ? এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, মানে এক্স ক্রোমোজোমে যে ত্রুটির কারণে যে রোগটা দেখা যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বর্ণান্ধতা। তো এই বর্ণান্ধতায় কি হয়, তারপর হিমোফিলিয়া কি হয়, এগুলো সব আমরা ধাপে ধাপে দেখব। মানে প্রতিটা রোগ নিয়ে এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ মানে কি বোঝাচ্ছে? যে এই যে আমাদের যে পুরুষদের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। আর স্ত্রীদের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? 44 অটোজোম প্লাস এক্স এক্স। এই যে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমের যখন গঠনগত ত্রুটি হয় বা এক্স ক্রোমোজোমের মধ্যে উপস্থিত কোনো জিনের মিউটেশন হয়, তখন তা থেকে যে ধরনের বংশগত রোগ পরিলক্ষিত হয়, যে ধরনের বংশগত রোগ আমরা দেখতে পাই, তাকে আমরা কি বলি? সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। ঠিক আছে, তো আমাদের কাছে বংশগত রোগ কি আর আমাদের সিলেবাসে থাকা যে তিনটি রোগ সেই সম্পর্কে আমরা বেসিক আইডিয়া পেলাম। এই যে বেসিক যে তথ্যটা তোমরা পেলে, এটার থেকে কিন্তু প্রতি বছর বছর মাধ্যমিকে প্রশ্ন আসে যে অটোজোম বাহিত একটা রোগের নাম বলো, সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম বাহিত একটা রোগের নাম বলো। তো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাধ্যমিকে এসে থাকে। তো এইগুলো আমরা খুব কেয়ারফুলি মনে রাখবো। দরকার পড়লে তোমরা এই যে আমি যে চার্টটা বানিয়ে দিয়েছি, এটা দরকার পড়লে খাতায় লিখে নাও। ঠিক আছে, খাতায় লিখে নাও। তারপর আমরা থ্যালাসেমিয়ায় ঢুকছি। ঠিক আছে, চলো থ্যালাসেমিয়ায় ঢুকি। তো এখন আমরা যে রোগটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এবার তোমরা হয়তো অনেকেই শুনেছো যে কিছু কিছু তোমাদের স্কুলে অনেক সময় থ্যালাসেমিয়া রোগের টেস্ট করা হয়, বলা হয় যে থ্যালাসেমিয়া আছে কি নেই, এই রকম ধরনের টেস্ট কিন্তু স্কুলে অনেক সময় করা হয়, তোমরা শুনেছো। কিন্তু তোমরা জানো না রোগটা কি বা এই রোগটার লক্ষণ কি। প্রথমত আমি এই রোগটার শ্রেণীবিন্যাস বা এইসব ব্যাপারে যাওয়ার আগে এই রোগটার লক্ষণ নিয়ে আলোচনা করব। আদেও থ্যালাসেমিয়া হয়টা কি? থ্যালাসেমিয়া রোগে কি হয় যে কিছু আমাদের ক্রোমোজোম ঘটিত বা অটোজোমাল ডিসঅর্ডার, আগেই বলেছি এটা তো অটোজোমাল ডিসঅর্ডার, তাহলে আমাদের কি হয়? অটোজোম ঘটিত কিছু ত্রুটি তৈরি হয়। কত নম্বর অটোজোম? মানে ক্রোমোজোমগুলো যে রয়েছে তার মধ্যে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোম, কত? 16th আর 11th, 16 আর 11 নম্বর ক্রোমোজোমে কিছু গঠনগত ত্রুটির কারণে আমাদের কি সমস্যা দেখা যায়? 16 এবং 11 নম্বর ক্রোমোজোমে কিছু গঠনগত ত্রুটির কারণে কি তৈরি হয় না? রক্তে এই হিমোগ্লোবিনের গঠনটা প্রপারলি তৈরি হয় না। এবার হিমোগ্লোবিনের গঠন যখন প্রপারলি তৈরি হচ্ছে না, তো চলো ভেবে নিই যে হিমোগ্লোবিনটা কেমন দেখতে হয়, এটা বোঝা খুব আবশ্যক। তো আমরা দেখি যে হিমোগ্লোবিনের মধ্যে দুটি চেন থাকে।
মানে একটা থাকে আলফা চেইন। এবার বলছে স্যার চেইন মানে কি গলায় পরাচ্ছেন? না, ঠিক গলায় পরাচ্ছেন না। হিমোগ্লোবিন যেহেতু একটা প্রোটিন, তা আমরা ক্লাস 9-এ যখন জীবযৌন চ্যাপ্টারটা পড়েছিলাম তখন মনে করে দেখো যে কি ছিল, যে যে কোনো প্রোটিন তারা অনেক অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল নিয়ে তৈরি হয়। এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এইরকম অনেক অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল নিয়ে তৈরি হয়। এই যে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলগুলোকে বলা হয় পলিপেপটাইড চেন, এবং এই পলিপেপটাইড চেনগুলো সব একসাথে জুড়ে এরকম 4টে পলিপেপটাইড চেন থাকে, যার মধ্যে দুটো হচ্ছে আলফা আর দুটো হচ্ছে বিটা। এই আলফা আর বিটা চেন মিলে কি তৈরি করে? হিমোগ্লোবিন তৈরি করে। এবার সমস্যাটা হচ্ছে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমে ত্রুটির কারণে এই আলফা আর বিটা চেনটা প্রপারলি তৈরি হয় না। প্রপারলি তৈরি না হলে কি হবে? হিমোগ্লোবিনটা প্রপারলি তৈরি হবে না, আর হিমোগ্লোবিন তৈরি না হলে আমাদের রক্তে, আমাদের হিমোগ্লোবিনের কাজ কি জানি কি আমরা? এই হিমোগ্লোবিন হচ্ছে এমন একটা প্রোটিন যারা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিনটার মাধ্যমে রক্তে অক্সিজেন পরিবাহিত হয়। এবার যদি কারোর রক্তে এই হিমোগ্লোবিনটা সঠিকভাবে গঠিত না হয় বা হিমোগ্লোবিনের ত্রুটি থাকে, তাহলে তার অক্সিজেন বহন ক্ষমতা বা অক্সিজেন যে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা, সেই এফিসিয়েন্সিটা কমে যাবে। তার রক্ত বেশি পরিমাণ অক্সিজেন বহন করতে পারবে না, এবং সেই কারণে তার মধ্যে রক্তাল্পতা দেখা দেবে, বা তার রক্তে যে হিমোগ্লোবিন বা আরবিসির সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। প্লিহা যে রয়েছে, যেখানে মানে প্লিহা, যাকে আমরা গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলি, প্লিহা বা স্প্লিন, যেখানে আরবিসি গুলো গিয়ে বিনষ্ট হয়, সেখানে সব হিমোগ্লোবিন তৈরি না হওয়ার কারণে সেখানে প্রচুর পরিমাণে ফেরাস জমতে থাকবে। আমরা জানি হিমোগ্লোবিনের মূল উপাদান যেটা, সেটা হচ্ছে লোহা বা ফেরাস। তো সেই ফেরাসটা আস্তে আস্তে জমতে থাকবে, গোটা শরীর কালো হয়ে যাবে, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাবে, জ্বর আসবে, এরকম বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যাবে। এবং একসময় কিন্তু রক্ত বারবার পরিবর্তন না করতে পারলে এই ধরনের রোগীদের মৃত্যু পর্যন্ত করতে পারে। এবার আমরা চলে আসি যে এই হিমোফিলিয়া বলছি, থ্যালাসেমিয়া। তো হিমোফিলিয়া অন্য একটা রোগ, আমরা পরে আলোচনা করব। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো এখানে এবার আমরা চলে আসি, থ্যালাসেমিয়া কয় প্রকারে? থ্যালাসেমিয়া 2 প্রকারে। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কি হচ্ছে? 16 নম্বর ক্রোমোজোমের গঠনগত ত্রুটি। 16 নম্বর ক্রোমোজোমের যদি গঠনগত ত্রুটি হয়, তাহলে যে আমরা থ্যালাসেমিয়াটা দেখি তাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আর 11 নম্বর ক্রোমোজোমে যদি গঠনগত ত্রুটি হয়, তখন তাকে আমরা বলি কি থ্যালাসেমিয়া? বিটা থ্যালাসেমিয়া। বলো তো যে মানুষের শরীরে মোট অটোজোমের সংখ্যা কত? কে কে বলতে পারবে? নিচে কমেন্ট করে জানাও যে মানুষের শরীরে মোট অটোজোমের সংখ্যা কত। ঠিক আছে, তো 16 নম্বর ক্রোমোজোম যেটা রয়েছে, সেই 16 নম্বর ক্রোমোজোমে আমাদের যে অটোজোমের সংখ্যা, মানে অটোজোমের 16 নম্বর ক্রোমোজোম, তাতে কিছু ত্রুটি হয়, তার জন্য আলফা থ্যালাসেমিয়া দেখতে পাই। আর 11 নম্বরে যখন হয় তখন বিটা থ্যালাসেমিয়া দেখতে পাই। এবার যদি আমরা আলফা আর বিটা থ্যালাসেমিয়াটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে দেখো আমরা কি পাবো। আমরা পাবো, এই ধরো আমি 16 নম্বর ক্রোমোজোমটাকে আঁকলাম। এবার আমাদের দেহে তো ক্রোমোজোম একটা থাকে না, জোড়ায় জোড়ায় থাকে, যাকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। আগে জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারে আমরা দেখেছি। তো আমরা ধরে নিলাম এই যে এই ক্রোমোজোমটা, নীল রঙের ক্রোমোজোমটা, এটা মাতৃদেহ থেকে এসছে, আর এই যে লাল রঙের ক্রোমোজোমটা, এটা পিতৃদেহ থেকে এসছে, বা যেটা খুশি তুমি উল্টোও ধরতে পারো, এটা মাতা এটা পিতা। তো এই দুটো ক্রোমোজোমের মধ্যে আমরা এইরকম 4টি জিন পাই, 1 2 3 4। এই 4টি জিন কিসে পার্টিসিপেট করে? এই আলফা প্রোটিনগুলোকে তৈরি করতে, এই আলফা প্রোটিনগুলোকে তৈরি করতে সাহায্য করে, বা আলফা পলিপেপটাইড চেন তৈরিতে সাহায্য করে। এবার যদি এই রকম একটা জিন মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে? এখানে 25% এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে একটা জিন মিউটেশন হয়ে যাওয়ার ফলে এই ধরো একটা গ্লোবিন প্রোটিন তৈরি হলো না, এটা বন্ধ হয়ে গেল। এই গ্লোবিন প্রোটিনটা যদি তৈরি না হয়, তাহলে বারবার আমি হিমোফিলিয়া বলে ফেলছি, তাহলে থ্যালাসেমিয়া তৈরি হবে। তার মানে তার ক্ষেত্রে কিছুটা রক্তাল্পতা দেখা যাবে, কিন্তু রক্তাল্পতা অল্প থাকবে, অ্যানিমিয়া থাকবে, কিন্তু সেটা কিন্তু প্রবল হবে না। এভাবে যদি আরেকটা জিনও মিউটেশন হয়ে যায়, বা একই ক্রোমোজোমে দুটো জিন মিউটেশন হয়ে যায়, এটার মধ্যে রইল, এরকমভাবে যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেটাই আমাদের আলফা থ্যালাসেমিয়া, যেটা সেটা আমরা এরকম বৈশিষ্ট্য 16 ক্রোমোজোম বা 16 নম্বর ক্রোমোজোমে দেখতে পাই।
ঠিক আছে, এরপর আমরা 11 নম্বর ক্রোমোজোমে আসব, বা বিটা থ্যালাসেমিয়া যেটা আমরা বলছি, সেই বিটা থ্যালাসেমিয়াটায় আসব। বিটা থ্যালাসেমিয়ায় একই রকম 11 নম্বর ক্রোমোজোমে কিছু গঠনগত ত্রুটির জন্য এই বিটা চেনটা তৈরি হয় না। দেখো আমরা আলফা থ্যালাসেমিয়া বলছি কারণ আলফা চেন তৈরিতে গঠনগত ত্রুটি দেখা দিচ্ছে, আর বিটা থ্যালাসেমিয়া বলছি তার কারণ বিটা চেনগুলোতে যখন গঠনগত ত্রুটি দেখা দেবে তখন সেই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা কি বলবো? বিটা থ্যালাসেমিয়া বলবো। ঠিক আছে, এই বিটা থ্যালাসেমিয়ায় কিন্তু এই বিটা চেনটা তৈরি হবে না, আর বিটা চেন তৈরি না হলে কি সমস্যা হবে? তাই যে আমাদের যে হিমোগ্লোবিন প্রপারলি তৈরি হবে না, অক্সিজেন বাইন্ডিং এফিসিয়েন্সি কমবে, এবং এর ফলে কি হবে? এর ফলে যে রোগী হবে সেই রোগী কিন্তু আস্তে আস্তে অক্সিজেনের ডেফিসিয়েন্সিতে তার শরীরে কোনো কাজ করার শক্তি পাবে না, তার রক্তাল্পতা দেখা দেবে, মানে কি বলবো, রক্ত কমে আসবে। শুনে থাকবে তোমরা থ্যালাসেমিয়া রোগীদের বছরে মাসে একবার করে বা 3 মাস অন্তর অন্তর যার যার থ্যালাসেমিয়া রেট, মানে তার যার জেনেটিক মিউটেশনের রেট, যার যে পরিমাণ জিন মিউটেশন হয়েছে সে তত বেশি পরিমাণে, মানে কারো কম জিন মিউটেশন হলে তাহলে তার থ্যালাসেমিয়ার প্রভাবটা কম, আর যার বেশি জিন মিউটেট হয়ে গেছে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার প্রবণতাটা বেশি। তো এক্ষেত্রে কি হয়? এই যে থ্যালাসেমিয়ার যে প্রবণতাটা তুমি দেখতে পাচ্ছ সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর আস্তে আস্তে বাড়তে থাকার কারণে কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকার কারণে আমাদের এই যে থ্যালাসেমিয়া যেটা রয়েছে, থ্যালাসেমিয়ার প্রবণতাটাও বাড়ে। সেক্ষেত্রে কাউকে হয়তো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো একটা ব্যক্তি, তাকে হয়তো 5-6 মাসে রক্ত বদলাতে হয়, আবার কাউকে 3 মাসে রক্ত বদলাতে হয়, কাউকে 2 মাসে রক্ত বদলাতে হয়। কিন্তু যে ক্ষেত্রে যদি কোনো 4টি জিনই গ্লোবিন প্রোটিনই তৈরি হয় না, বা 4টের মধ্যে 3টিই তৈরি হয় না, এরকম জায়গায় যদি পৌঁছে যায় তাহলে সেই ধরনের রোগীর কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। কারণ তুমি কত রক্ত বদলাবে? কারণ শরীরে যদি হিমোগ্লোবিন তৈরির ক্ষমতা একেবারে নীল হয়, যতই টনিক খাওয়াও না কেন, বাইরে থেকে লোহিত রক্তকণিকা দাও না কেন, তা সেই পেশেন্টকে বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এইটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের একটা খুব বাজে একটা দিক বা বাজে একটা ব্যাপার। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে এই সব ধরনের রোগ কাউকে আক্রান্ত না হতে হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কি ডিসঅর্ডার? আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অটোজোম ঘটিত ডিসঅর্ডার বা অটোজোম ঘটিত রোগ। ঠিক আছে, অটোজোম ঘটিত কি ধরনের রোগ? রিসেসিভ ডিসঅর্ডার। রিসেসিভ ডিসঅর্ডার কেন? কারণ এটা মানে এই রোগের জন্য দায়ী যে জিনটা সেটা রিসেসিভ জিন, মানে প্রচ্ছন্ন জিন, সেই জন্য আমরা এটাকে অটোজোম বাহিত রিসেসিভ ডিসঅর্ডার বলি। ঠিক আছে, এবার চলো আমরা এই থ্যালাসেমিয়া রোগের কারণ জানলাম, কিভাবে রোগটা হয় সব জানলাম। এবার যেহেতু এটা একটা বংশগত রোগ, তো বংশগত রোগ বা বংশগতির যে মানে ব্যাপারগুলো, আমরা তো তাহলে বংশগতভাবে কিভাবে প্রবাহিত হচ্ছে এই রোগটা, বা কিভাবে তোমার হচ্ছে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হচ্ছে, সেই বিষয়টা আমরা একটা ছোট্ট চেকার বোর্ডের সাহায্যে বুঝে নেব। ঠিক আছে, চলো আমি তাহলে এই জিনিসটা মানে মুছে দিচ্ছি। ছোট্ট চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখব যে এই যে বংশগত রোগটা কিভাবে সঞ্চারিত হচ্ছে। চলো প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব যে এই যে বংশগত জিন, তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে কি নাম দেব। ঠিক আছে, দেখো একটা জিন আমরা নিলাম আলফা থ্যাল প্লাস, আর আরেকটা নাম নিলাম নর্মাল আলফা থ্যাল। আলফা থ্যাল আর আলফা থ্যাল প্লাস। আলফা থ্যাল প্লাস মানে কি? আলফা থ্যাল প্লাস মানে হচ্ছে থ্যালাসেমিয়া জন্য দায়ী জিন। তার কি? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি? স্বাভাবিক অবস্থায় থাকা, মানে জিনের এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, বা এত কথা না লিখে আমরা সাধারণভাবে খুব ছোট্টভাবে লিখতে পারি যে থ্যালাসেমিয়া স্বাভাবিক জিন। ঠিক আছে, এটা লেখাই ভালো হবে। আবার আমার পেন ডিস্টার্ব করছে, তোমরা জানোই যে আমার পেনগুলো একটুখানি বেশি দুষ্টুমি করে তোমাদের মতন একটু। তো এখানে প্রথমে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিন, তাকে আমরা কি বলছি? আলফা থ্যাল, তাই তো? এই যে স্বাভাবিক জিন তার নাম হচ্ছে আলফা থ্যাল প্লাস। আর এইটা হচ্ছে কি বৈশিষ্ট্য? এইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট কি ধরনের বৈশিষ্ট্য হবে? এই ধরনের বৈশিষ্ট্যটা হবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অপরপক্ষে আরেকটা যে বৈশিষ্ট্য রয়েছে সেই আরেকটা বৈশিষ্ট্য হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এটা আমাদের প্রকট বৈশিষ্ট্য। আর এরপরে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হবে আলফা থ্যালস, যেটা এটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন।
এটা কি হবে? এটা কিন্তু স্বাভাবিক না, এটা কি হবে? এটা কিন্তু রোগাক্রান্ত হবে, এটার জন্য দায়ী হবে, মানে এই জিনটার জন্য যে পেশেন্ট যে বা ব্যক্তি যে সে রোগাক্রান্ত হবে। ঠিক আছে, রোগাক্রান্ত হবে। এটা কি? এটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পেনে কালিগুলো ঠিকঠাক পড়ছে না, দাঁড়াও আমি একটু পেনটা চেঞ্জ করে নিয়ে আসছি। ঠিক আছে, চলো তাহলে থ্যালাসেমিয়া যে রোগটা রয়েছে, যেটা সম্পর্কে আমরা এতক্ষণ পড়লাম, সেই রোগটার সম্পর্কে আমরা চেকার বোর্ডের সাহায্যে সেই যে রোগটা থ্যালাসেমিয়ায় কি হচ্ছে বা কি না হচ্ছে ব্যাপারটা একটু চেকার বোর্ডের সাহায্যে দেখে নিই। তো প্রথমে আমরা একটা জিন ধরেছি বিটা থ্যাল প্লাস, সেটাকে কি বলেছি? স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জিন। স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জিন মানে কি? এই জিনটা নর্মাল যে নর্মাল হিমোগ্লোবিন মানে সুস্থ মানুষের যে হিমোগ্লোবিন হয় সেই ধরনের হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী। সেকেন্ড কি আছে? বিটা থ্যাল, সেটা কি? বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। বিটা থ্যালাসেমিয়া হলে এই যে দেখালাম আমি একটু আগে, আর দুটো আলফা চেন থাকে, দুটো গ্লোবিন প্রোটিন চেন থাকে, মানে দুটো পিটা চেন থাকে, তো ওর মধ্যে গঠনগত ত্রুটি যার যে জিনের জন্য সম্পন্ন হচ্ছে সেই বিটা থ্যালাসেমিয়ার জিনটাকে আমি বিটা থ্যাল ধরছি। এবার আমাকে যদি কোশ্চেনে দেয় যে একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন কি থ্যালাসেমিয়ার বাহক মহিলার যদি বিবাহ হয় তাহলে কত শতাংশ সন্তান কি হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত হবে বা থ্যালাসেমিয়ার বাহক হবে, এবং কত শতাংশ সন্তান কি হবে? যে স্বাভাবিক হবে। এরকম প্রশ্ন যদি করে আমরা কিভাবে করব? কি বলেছে? স্বাভাবিক পুরুষ আছে একজন, স্বাভাবিক পুরুষ মানে এখানে দেখো কি হবে? বিটা থ্যাল প্লাস, অবশ্যই স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জন্য জিন, এবং তাই দেখো এখানে এটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই দুটো বিটা থ্যাল প্লাস দিয়ে দিলাম যাতে এটা স্বাভাবিক মানে যে হিমোগ্লোবিন গঠনের জিন সেটাকে ডিনোট করতে পারে বা হিমোগ্লোবিন গঠনের জিনটাকে প্রকাশ করতে পারে। এরপর আরেকটা যেটা রয়েছে থ্যালাসেমিয়ার বাহক মহিলা। তো থ্যালাসেমিয়ার বাহক যদি কোনো মহিলা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে তার মধ্যে কি করতে পারি আমরা? তার মধ্যে আমরা জাস্ট এই যে বিটা থ্যাল প্লাস আর তার মধ্যে তলায় বিটা থ্যাল দিয়ে দিলাম, মানে বুঝতে পারছো বিটা থ্যাল যেটা এই যে জিনটা এটা তো থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন, সেই জিনটা যদি এর মধ্যে থাকে, আমি আগেই বলেছি থ্যালাসেমিয়া কিন্তু একটা রিসেসিভ ডিসঅর্ডার, এই জন্য দেখো প্রচ্ছন্ন জিনের মধ্যেই কিন্তু এটা দেখো প্রচ্ছন্ন জিন, থ্যালাসেমিয়ার যে জিনটা প্রচ্ছন্ন জিনের মধ্যেই কিন্তু থ্যালাসেমিয়াটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার তাহলে এদের আমরা গ্যামেট বানিয়ে নিই। প্রথমত এই যে দেখো বিটা থ্যাল প্লাস, এখান থেকে দেখো দুটো গ্যামেট তৈরি হবে, বলো কি কি? হ্যাঁ তোমরা ঠিকই ভাবছো, এদিকে দুটো গ্যামেট তৈরি হবে, একটা হচ্ছে বিটা থ্যাল প্লাস আর একটা বিটা থ্যাল প্লাস, আর এই দিকে আরো দুটো গ্যামেট তৈরি হবে, কি কি? বিটা থ্যাল প্লাস আর বিটা থ্যাল। তো এই রকম দুটো গ্যামেট এখানে তৈরি হলো। এবার চলো এদের মধ্যে যদি সংকরায়ন ঘটাই তাহলে চেকার বোর্ডটা কেমন হবে, বা F1 জনুতে যদি আমরা দেখি যে অপত্যরা পাবো আমি সেই অপত্যদের কিরকম ফিনোটাইপ হবে সেটা আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখে নিই। এটা হচ্ছে আমরা চেকার বোর্ড আঁকছি যে যার মধ্যে আমরা এদের মধ্যে সংকরায়ন ঘটাবো। ঠিক আছে, তো হলো। তো এবার আমরা এই দিকে দেখো এই ওপরে এই চেকার বোর্ড করার সময় কিন্তু খেয়াল রাখবে যে এই ওপরের দিকে এই চিহ্নটা দিচ্ছ মানে পুরুষ যাকে রেখেছো তাকে ওপরের দিকে রাখবে, আর এই যে এই চিহ্নটা দিচ্ছ নিচের দিকে তার মানে স্ত্রী যাকে রেখেছো তাকে এই চিহ্ন মানে এই নিচের দিকে রাখবে। এর আগে যখন আমরা মটর গাছ বা এর ক্ষেত্রে করেছি সেক্ষেত্রে তো পুরুষ ফুল আর স্ত্রী ফুলকে সেভাবে নির্দিষ্ট করিনি যে এই পুরুষ ফুল এই স্ত্রী ফুল, আমরা যা সংকরায়ন ঘটিয়ে দিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে যেহেতু পুরুষ আর স্ত্রী নিচকে মানে এটা তো উভয় লিঙ্গ না, মানে মানুষ তো আর উভয় লিঙ্গ না, তাই পুরুষ আর স্ত্রী কি থাকে? নির্দিষ্ট অবস্থায় থাকে। তাই এক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কোন দিকে কোনটা লিখবো। তো যেহেতু পুরুষ এই দেখো ওপরের দিকে তুমি পুরুষের সাইনটা দিয়েছো তাই তুমি এই দিকে এটাকে লিখবে। আবার নিচের দিকে যখন স্ত্রীর সাইনটা দিয়েছো তাই তোমরা নিচের দিকে এটাকে লিখবে।
তো এবার এদের মধ্যে যদি আমরা সংকরায়ন করি তাহলে কি আসবে? আবার এটার সাথে এটা সংকরায়ন করলে কি আসবে? বিটা থ্যাল প্লাস। তাই তো, এটার সাথে এটাকে করলাম, এটার সাথে এটাকে করলাম, এবার এটার সাথে এটাকে করব, মানে দাঁড়াবে কি? ঠিক আছে, আর এটার সাথে এটাকে করব, তাহলে দাঁড়াবে কি? তাহলে দেখো এই যে এ যে রয়েছে, এ কি হবে বলো? এ কি স্বাভাবিক হবে নাকি আমাদের কি বলে আক্রান্ত হবে? আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত বা থ্যালাসেমিয়ার বাহক হবে এ। দুটোই এর ক্ষেত্রে প্লাস জিন আছে, আর প্লাস জিনটাকে আমরা কি লিখেছি? স্বাভাবিক জিন। তাহলে এ নিশ্চয়ই স্বাভাবিক হবে। এরপরে এটাও দেখো দুটোই স্বাভাবিক জিন, তাহলে এ কি হবে? এও স্বাভাবিক হবে। এর ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে দেখো দুটোর মধ্যে বাহক রয়েছে, ঠিক আছে, এটা প্লাস এটা কিছু নেই, তাহলে এদেরকে আমরা কি বলবো? বাহক বলবো। আর এই লাস্টের ক্ষেত্রেও, এর ক্ষেত্রে একটা প্লাস একটা নর্মাল আছে, তার মানে এও কিন্তু বাহক হবে। ঠিক আছে, তো দুটো স্বাভাবিক আর দুটো বাহক হলো বা দুটো আক্রান্ত হলো, তাই আমরা এখানে বলতে পারি যে থ্যালাসেমিক সন্তানের মানে যদি অনুপাত বলি তাহলে স্বাভাবিক সন্তান কত শতাংশ হবে? স্বাভাবিক সন্তান যে, তার কিন্তু আমাদের অনুপাত কত হবে? অনুপাত দেখো চারটের মধ্যে দুটো, মানে 2/4 × 100। আমরা শতাংশ শিখেছি ইয়েতে অঙ্কে, এদিকে দেখো 2 এলো, এদিকে দেখো 50 এলো, মানে 50%। একইভাবে যদি আমি বলি থ্যালাসেমিক সন্তান কত হবে? একই রকম 2/4, দেখো চারটের মধ্যে দুটো থ্যালাসেমিক সন্তান রয়েছে, তাহলে 2/4 × 100, তার মানে কত শতাংশ হবে? 50%। ঠিক আছে, এই রকম চেকার বোর্ডের সাহায্যে ছোট ছোট কিন্তু অঙ্ক আসে আমাদের পরীক্ষায়, যেগুলোকে আমাদের করতে হতে পারে বা যেগুলো আমাকে অ্যাটেন্ড করতে হতে পারে পরীক্ষায়। তো আমরা সেই ধরনের কোশ্চেনগুলোকে এইভাবে সলভ করব। ঠিক আছে, চলো তাহলে থ্যালাসেমিয়াটা মিটে গেল। এরপর আমরা এর পরের যে বংশগত রোগ যেটা রয়েছে, কি রয়েছে? হিমোফিলিয়া রয়েছে। সেই হিমোফিলিয়াটা নিয়ে আক্রান্ত করব কেন, সরি, আমি বলছি কি, চলো হিমোফিলিয়া নিয়ে আক্রান্ত করি। তো হিমোফিলিয়া নিয়ে আলোচনা করব। হিমোফিলিয়া এমন একটা রোগ যে মানে এই রোগটা নিয়ে অনেক সুন্দর গল্প আছে। চলো এর পরের যে রোগটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া রোগটার নাম। এই রোগটায় কি হয়? এই রোগটায় রক্ততঞ্চন ব্যাহত হয়। ঠিক আছে, রক্ততঞ্চন ব্যাহত হয়। ও বলে স্যার রক্ততঞ্চন মানে কি? রক্ততঞ্চন বলতে বোঝায় রক্ত জমাট বাঁধা। এই রোগটায় কি হয়? রক্ততঞ্চন ব্যাহত হয়, মানে ঠিকঠাকভাবে রক্ত তঞ্চিত হয় না। এবার তাহলে আমরা আগে এই রোগটার কারণ বা ব্যাপার স্যাপার বোঝার আগে আমরা তাহলে একটু রক্ত কি করে তঞ্চিত হয় বা কি হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ধরো তুমি সকালবেলা খেলতে যাওয়াটা উচিত না, ঠিক আছে, বিকেলবেলা তুমি বিকেলবেলা কি করছো? বিকেলবেলা খেলতে যাচ্ছ। ঠিক আছে, বিকেলবেলা খেলতে গেছো, খেলার মাঠে সবাই মিলে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ এরম চলছে। তো সেই সময় একটা ক্রিকেটের বল এসে তোমার মাথার এখানে লাগলো। ঠাকুর করে কারোর যাতে না লাগে, বলবে স্যার, তারপর কমেন্ট করবে যে স্যার আপনি বলেছেন আমার মাথা আজকেই ফেটে গেছে, তো আপনার এগেনস্টে আমি মানহানির মামলা করব, এই করব সেই করব। তো এইসব যাতে কমেন্ট না আসে, তো বল লেগে ধরে নাও কারোর একটা মাথা ফেটে গেলে কি আজীবন রক্ত বেরোবে? সাধারণত কেটে গেলে বা ছড়ে গেলে, এই দেখো এই যে আমার হাতেও একটা কাটার দাগ রয়েছে, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ হয়তো। তো এই রকম কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে তাহলে আমাদের প্রথমে রক্তক্ষরণ হয়, প্রচণ্ড রক্ত বেরোয়। এই ধরো কোথায় কেটে গেল, এই ধরো অনেকে হাত ফাত কেটে ফেলো তোমরা, জানি আমি, তো করবে না এরকম কাজ যেই কারণই হোক। তো এখান থেকে প্রথমে কি হয়? প্রচুর পরিমাণে রক্ত বের হয়, এবং রক্ত বেরোনোর পর 3 থেকে 4 মিনিট সময় লাগে, তারপর কি হয়ে যায়? রক্তটা
জমাট বেঁধে যায়, রক্তটা আটকে যায়। এবার বললে স্যার আমার জানেন তো একবার মানে কি বলবো পড়ে গেছিলাম সাইকেল থেকে পড়ে গিয়ে এতটা কেটে গেছিলো, পুরো বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে কেটে গেছিলো, পুরো হা হয়ে গেছিলো। তো সেখানে কিন্তু রক্ত স্যার এমনি জমাট বাঁধেনি, আমার মা আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন, সেখানে ডাক্তারবাবু এখানে এরকমভাবে স্টিচ করে দিলেন, সেলাই করে দিলেন, তারপর রক্ত আটকেছে, নইলে রক্ত গলগল করে বেরোতে ছাড়ছিল। সেটা অন্য কেস, সেটা হচ্ছে ব্যতিক্রম। বাট সাধারণত কি হয়, কোথাও যদি কেটে যায় বা ছড়ে যায়, কোনো রকম দুষ্টুমি করতে গিয়ে আমরা যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে রক্তটা জমাট বেঁধে যায়। এবার প্রশ্ন হচ্ছে রক্তটা জমাট বাঁধে কি করে? রক্ত জমাট বাঁধার জন্য কি হয়, কিছু প্রোটিন ফ্যাক্টরস রয়েছে রক্তের মধ্যে। প্রথমত রক্তের মধ্যে, যে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে রক্তের মধ্যে যে অনুচক্রিকাটা থাকে, রক্তের মধ্যে যে অনুচক্রিকা থাকে, সেই অনুচক্রিকাটা কি করে, রক্তকে জমাট বাঁধাতে হেল্প করে। এই অনুচক্রিকাটা ভেঙে গিয়ে রক্তের মধ্যস্থিত প্রায় 13টা ফ্যাক্টর রয়েছে, সেই 13টা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে এবং তারা ক্রমান্বয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর রক্তটাকে জমাট বাঁধায়। কিভাবে জমাট বাঁধায়? একেবারে এই যে ফ্যাক্টরসগুলো, তোমরা ক্লাস 9-এর বইটা একটু খুলে দেখো, তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাস 9-এর বইটাতে দেখবে যে রক্ততঞ্চনের ধাপগুলো লেখা আছে। তো ওই ধাপগুলো যদি তোমরা দেখো, তোমরা দেখবে যে এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের ফ্যাক্টর বা প্রোটিনগুলো রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করছে, সবার লাস্টে ফাইব্রিন বলে একটা জিনিস তৈরি করবে। এই ফাইব্রিনটা কি করে? এই ফাইব্রিনটা যে কাটা স্থান রয়েছে, সেই কাটা স্থান, ধরো এখানে একটা কাটা স্থান রয়েছে, তারপর লাল দিয়ে দেখাই, কাটা স্থান মানে তো রক্ত বার করতে হবে নাকি? তো এইদিকে বোর্ডে আজকে রক্তারক্তি কাণ্ড হবে, তো বোর্ডে আজকে রক্তারক্তি কাণ্ড হবে। তো দেখতে পাচ্ছি এখানে কারোর কেটে গেছে। এবার এই জায়গাটা জমাট বাঁধানোর জন্য কি হবে, এখানে এইরকম কিছু ফাইব্রিন এসে এরকমভাবে গিয়ে জালকাকার আকার ধারণ করবে এবং এই জালকাকার গঠন করার পর এর মধ্যে দিয়ে রক্তের কণিকাগুলো বাইরে আসতে পারবে না, আটকে যাবে এবং আটকে গেলে আস্তে আস্তে 3 থেকে 4 মিনিট পর কি হয়ে যাবে, রক্তটা জমাট বেঁধে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক রক্ততঞ্চন পদ্ধতি। হিমোফিলিয়া রোগে কি হয়, এই রক্ততঞ্চন মানে কারী যে ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু ফ্যাক্টর তৈরি হয় না। কি ফ্যাক্টর তৈরি হয় না আমরা আগে আসছি আস্তে আস্তে, ঠিক আছে? তো হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, স্বাভাবিক যে রক্ততঞ্চনকারী যে ফ্যাক্টরসগুলো রয়েছে, সেই ফ্যাক্টরসের মধ্যে কিছু ফ্যাক্টর তৈরি হয় না। আর যে ফ্যাক্টরগুলো তৈরি হয় না তার জন্য কি হয়, তার জন্য কি হবে বুঝিয়ে যাচ্ছ, রক্ততঞ্চন ব্যাহত হবে, এই ফাইব্রিন তৈরি হবে না। ফাইব্রিন না তৈরি হলে সেই লোকটার একটুখানি কেটে গেল বা ছড়ে গেল, কীরকম হয়ে গেল, তোমরা যেমন দুষ্টুমি করে মাঝে মাঝে হাত পা ভেঙে ফেলো, মাথা ফাটিয়ে ফেলো, সেরকম কোনো ঘটনা ঘটলে তার কিন্তু রক্ত আর যতই সেলাই করো, রক্ত কিন্তু আর তঞ্চিত হবে না। আর রক্ত তঞ্চিত না হলে সে পেশেন্ট কিন্তু আর বেশি দিন বাঁচবে না, কারণ এমন কোনো মানুষ হতে পারে না যে তাকে আমরা রক্ত তঞ্চিত না করে, মানে রক্তকে তঞ্চন না ঘটিয়ে তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাই না? তো কোনো না কোনো সময় তার কাটবে, ছড়বে এবং রক্তক্ষরণ হবে এবং অ্যাট লাস্ট এই রক্তক্ষরণের পর তার কিন্তু মৃত্যুও অবশ্যম্ভাবী, তাই না? তো এই যে হিমোফিলিয়া যে রোগটা দেখছো, এক্ষেত্রে কিন্তু ঘটনাটা অনেকটা এরকমই ঘটে, ক্লিয়ার কাট ঘটনা এরকমই, সাধারণত এইরকম ঘটনাটাই ঘটে আমাদের কার ক্ষেত্রে, আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই যে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন কি রয়েছে, বা হিমোফিলিয়া রোগটা কিভাবে সম্পন্ন হয়? তো হিমোফিলিয়া রোগটা সম্পন্ন হওয়ার জন্য আমাদের কি রয়েছে, আমাদের দুটো প্রোটিন রয়েছে, ঠিক আছে? একটা প্রোটিনের নাম ফ্যাক্টর 8, আরেকটা প্রোটিনের নাম ফ্যাক্টর 9, ঠিক আছে? এই দুটো প্রোটিন সাধারণত হিমোফিলিয়া সম্পন্ন করে এবং এই দুটো প্রোটিনের অভাবেই হিমোফিলিয়া সম্পন্ন হয়। তো এই যে হিমোফিলিয়া রোগটা আমরা একে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? রক্ততঞ্চন তো ব্যাহত হচ্ছে, কিন্তু এর বেসিসে আমরা একে দুভাগে ভাগ করতে পারি। কি রয়েছে, একটা রয়েছে হিমোফিলিয়া এ, আরেকটা রয়েছে কি, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এই যে রোগটা, এখানে রক্ততঞ্চনকারী কত নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টর 8। যেটার আরেকটা নাম রয়েছে, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তো ফ্যাক্টর 8
বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তার জন্য কি হয়, তার জন্য তোমাদের হিমোফিলিয়া এ রোগটা সম্পন্ন হয়। আর হিমোফিলিয়া বি রোগটা যেটা রয়েছে সেটা হয় হচ্ছে ফ্যাক্টর 9 এর অভাবে। এটার নাম কি? ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস মানে স্যার কি ক্রিসমাস ট্রি? না, ক্রিসমাস হচ্ছে প্রথম সেই যে বাচ্চাটা বা সেই যে ছেলেটা যার নাম ছিল ক্রিসমাস, তার দেহে প্রথম হিমোফিলিয়া বি রোগটা শনাক্ত করা হয়েছিল। সেই জন্য সেই রোগটার নাম এর নাম অনুসারে রাখা হয়েছে। এটাকে বলা হয় আমাদের ক্রিসমাস ফ্যাক্টর। স্যার ছেলেটা কি বেঁচে ছিল? না, তখন হিমোফিলিয়া হলে কেউ বাঁচত না। ইভেন এই যে হিমোফিলিয়া এ, এইটার আরেকটা নামও রয়েছে যাকে আমরা রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলি। কেন রাজকীয় কেন বলি? কারণ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া প্রথম এই হিমোফিলিয়া এ, এই যে এর জিনটাকে, প্রচ্ছন্ন জিনটাকে বহন করে নিয়ে এসেছিলেন। এবং বহন করে নিয়ে আসার পরে তাহলে তারপর কি হয়েছিল? বহন করে নিয়ে আসার পরে প্রচুর সন্তান, মানে ইংল্যান্ডের রাজপরিবারের প্রচুর সন্তান এই রোগে আক্রান্ত হয়েছিল। ইভেন শুধু ইংল্যান্ডের রাজপরিবারই নয়, সেই সময় তো এক রাজপরিবারের সাথে আরেক রাজপরিবারে বিবাহ সম্পন্ন হতো। তো ইংল্যান্ডের যে রানী ভিক্টোরিয়া, তাদের যে মেয়েদের বিভিন্ন যে দেশে, স্কটল্যান্ড, হল্যান্ড, এরকম আশপাশে যে আরও ছোট ছোট দেশ ছিল, তাদের বিভিন্ন জায়গায় যে বিয়ে হয়েছিল এবং সেখানেও যারা রাজপুত্র হচ্ছিল, মানে রাজপুত্র জন্মাচ্ছিল, সবাই প্রচণ্ডভাবে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হচ্ছিল, প্রচুর রাজপুত্র মারা যাচ্ছিল। সেই জন্য এই রোগটার আরেকটা নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। রয়্যাল মানে তোমরা জানো রাজকীয়, এটার নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া বা রয়্যাল ডিজিজও বলা হয়। কারণ প্রথম ইংল্যান্ডের রাজপরিবার থেকেই এই রোগটা শনাক্ত করা হয় এবং রাজপরিবারেই প্রথম দেখা যায়। সেই জন্য অ্যাকচুয়ালি কি রাজপরিবারেই শুধু হবে? সাধারণ মানুষেরও হতে পারে, কিন্তু রাজপরিবারে প্রথম শনাক্ত হয়েছিল। এই নিয়ে সেই সময় তখন তৎকালীন খবরের কাগজে লেখাটেখা হতো। সেই জন্য এই রোগটাকে রয়্যাল হিমোফিলিয়া বা রয়্যাল ডিজিজ বলেও ব্যাখ্যা করা হয়। তো আমরা তো হিমোফিলিয়া প্রকারভেদ দেখলাম, এবার চলো জেনেটিক ব্যাপারটা দেখে আসি। যেহেতু আমরা বংশগত রোগ পড়ছি, তার মানে তো জিনগত কোনো ত্রুটি বা জিনগত কোনো ব্যাপার স্যাপার থাকবে। তো যদি আমরা হিমোফিলিয়া রোগটাকে দেখি তাহলে দেখব এটা কি, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত রিসেসিভ ডিসঅর্ডার, মানে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য। এটা কি এক্স ক্রোমোজোম বাহিত, এটা মনে রাখবে। কিন্তু বলবে এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগের নাম লেখো, তখন কিন্তু তোমাদের হিমোফিলিয়া বলতে হবে। এটা হচ্ছে এক্স বাহিত একটি প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে? এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগ বা রিসেসিভ ডিসঅর্ডার, যেটা আমরা হিমোফিলিয়া এ বা বি এর মধ্যে দেখতে পাই। তাহলে আমরা কি বুঝলাম? এই হিমোফিলিয়ার জন্য যে দায়ী জিনটা বা দায়ী অ্যালিলটা, সেটা কোথায় রয়েছে? এই দায়ী অ্যালিলটা বা মানে আমরা যদি জিন বলি, সেই জিনটা রয়েছে এক্স ক্রোমোজোমের মধ্যে। এক্স ক্রোমোজোমের মধ্যে থাকা জিন, সেটাতে যদি প্রচ্ছন্নতা দেখা যায়, মানে প্রচ্ছন্নতা বলছি, তার মধ্যে যদি মিউটেশন দেখা যায়, তার মধ্যে যদি দেখি যে তার মধ্যে হিমোফিলিয়া আছে, সেটা বংশানুক্রমিকভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে। এরপর আমরা চেকার বোর্ডের সাহায্যে হিমোফিলিয়ার ব্যাপারটা একটু ভালোভাবে বুঝবো, ঠিক আছে? যে কীরকম ধরনের মানে পিতা বা মাতা তারা স্বাভাবিক হলে কি হয়, সেই হিমোফিলিয়ার ব্যাপারটা আমরা চেকার বোর্ডের সাহায্যে বুঝবো, ঠিক আছে? চলো এগোনো যাক। একটাকে আমরা লিখলাম এক্স ক্যাপিটাল এইচ, একটাকে আমরা লিখলাম এক্স স্মল এইচ। এক্স ক্যাপিটাল এইচ যেটা, সেটা হচ্ছে রক্ততঞ্চনের স্বাভাবিক জিন, আর এক্স স্মল এইচ যেটা, সেটা রক্ততঞ্চনের জন্য দায়ী বা মানে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। লিখি। আর এটা কি? হিমোফিলিয়ার দায়ী জিন, ঠিক আছে? এক্স স্মল এইচটা যেহেতু রিসেসিভ ডিসঅর্ডার আমি বলেছি, তাই এক্স স্মল এইচটাকে আমি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন করলাম, আর এক্স ক্যাপিটাল এইচটাকে স্বাভাবিক রক্ততঞ্চনের জন্য দায়ী জিন করলাম, ঠিক আছে? চলো এবার তাহলে আমরা দেখি যে হিমোফিলিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে। তো হিমোফিলিয়া যদি সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে একজন স্বাভাবিক বাহক মহিলা, ধরো এনার নাম হচ্ছে, কি নাম দেবো? রাজপরিবারে হচ্ছে, ঠিক আছে? রাজা রানীর মতো নাম দিতে হবে। কি নাম দেওয়া যায় বলো? আচ্ছা, একটা নাম দিলাম পিকু। পিকু হচ্ছে আমাদের বিশাল বড় এক রাজপরিবারের রাজকন্যা, খুব সুন্দরী দেখতে, সুশ্রী, সুন্দরী, ভদ্র। পিকু তার বিবাহ ঠিক হলো,
যে আরেকটা ছেলের সাথে, তার নাম টেকো। জানি না কোনো রাজপরিবারের রাজপুত্রদের নাম এরকম ছিল কি না, কিন্তু আমার গল্পে এই রাজকন্যা এই রাজপুত্র, এর থেকে বড় কোনো কথা হবে না। এর থেকে বড় কথা হলে চারিদিকে কিন্তু ধোঁয়া উড়ে যাবে, ঠিক আছে? তো চলো ব্যাপারটা আমরা একটা সহজ উদাহরণের সাহায্যে মানে বুঝে নিই। এই জিনিসটা কিন্তু ভালো কথা বলছি, এটা কিন্তু এই চেকার বোর্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যালাসেমিয়ার যে চেকার বোর্ডটা, সেই চেকার বোর্ডটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো যখন আমরা এর মধ্যে সংকরায়ন ঘটাবো তখন দেখব যে কিভাবে কত শতাংশ হিমোফিলিক হয়, কত শতাংশ হিমোফিলিয়ার বাহক হয়, কত শতাংশ আমাদের হিমোফিলিয়া আক্রান্ত হয়, সেই জিনিসগুলো দেখব। তো পিকুর ক্ষেত্রে যদি আমরা দেখি, পিকু হচ্ছে কি পুরুষ, আর সরি পিকুকে মহিলা করি। হ্যাঁ, পিকু হচ্ছে মহিলা, এটা হচ্ছে পুরুষ। তো মহিলা যে পিকু, তার সে কি বাহক, স্বাভাবিক মানে স্বাভাবিক বাহক মহিলা। মহিলা মানে বুঝতে পারছো, এখানে আমরা অটোজোমগুলো নিয়ে ভাবছি না। হ্যাঁ, আমরা শুধু সেক্স ক্রোমোজোমাল ডিজিজ, যেহেতু এটা সেক্স ক্রোমোজোম দুটোকেই লিখবো। বাহক মহিলা মানে বুঝতেই পারছো তার একটা জিন যেটা হবে, বাহক বলেছে আক্রান্ত বলেনি, কিন্তু বাহক বলেছে, তার মানে একটা জিন যেটা হবে সেটা হিমোফিলিক হবে, আরেকটা জিন স্মল এইচ হবে। মানে এর মধ্যে হিমোফিলিয়া জিনটাকে এরা বহন করছে, বাট সেটা প্রকট হচ্ছে না, কারণ আরেকটা এক্স ক্রোমোজোম যে তার মধ্যে ক্যাপিটাল এই জিনটা রয়েছে, সে হয়তো ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 এগুলোকে তৈরি করে দিচ্ছে। তাই এই যে ব্যক্তি বা এই যে মহিলা, আমাদের যে পিকু বলে যে সুন্দরী রাজকুমারী রয়েছেন, ইনি কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন না। কিন্তু ব্যাপার হচ্ছে টেকো, আমাদের টেকো বাবাজি সে কিন্তু একজন স্বাভাবিক পুরুষ। টেকো বাবাজি কিন্তু একজন স্বাভাবিক পুরুষ। তার ক্ষেত্রে ক্রোমোজোমাল কনস্টিটিউয়েন্ট যদি আমরা দেখি, তাহলে দেখব সে এক্স ওয়াই প্রকৃতির হচ্ছে। তার ক্ষেত্রে এক্সে ক্যাপিটাল এইচ রয়েছে আর স্মল ওয়াই এরকম অবস্থায় রয়েছে। তো এদের থেকে আমরা প্রথমে গ্যামেট বানাই। তো এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে দুখানা ধরনের গ্যামেট তৈরি হবে, একটা হবে এক্স ক্যাপিটাল এইচ আর একটা হবে এক্স স্মল এইচ, তাই তো? আবার এর ক্ষেত্রে এই যে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, ভালো কথা, গ্যামেট তৈরি হলো। চলো এবার আমরা চেকার বোর্ডটা করে নিই। চেকার বোর্ডটা একটু ছোট করেই করতে হবে আমাদের, কারণ বোর্ডের জায়গাটা সেরকম নেই। দাঁড়াও, আমি ম্যানেজ করার একটু চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো চেকার বোর্ডটা করে নিই। সবার পড়াশোনা ভালো চলছে তো? কারোর পড়াশোনাগত যদি কোনো সমস্যা হয়, স্যার মনে থাকছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, স্যার অমুকের মানে প্রেমে পড়ে গেছি আর পারছি না পড়াশোনা করতে, ব্রেকআপ হয়ে গেছে, এই ধরনের যদি সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে বলছি যে সব কিছু ছেড়ে দাও, জীবনে আর যা কিছু রয়েছে সব কিছু ছেড়ে দাও, এখন শুধু একটাই টার্গেট করো, মাধ্যমিক। স্যার আপনি আবার এর পিছনে মানে এতক্ষণ তো আমরা ছিলাম ইয়েতে, এদের সংকরায়ন ঘটাচ্ছিলাম, তো হঠাৎ করে আবার মাধ্যমিক, আবার কী সব বলছেন। অ্যাকচুয়ালি এটাও খুব প্রয়োজনীয় একটা জিনিস। মাঝখানে আমি কিছু মোটিভেশন দিয়ে দিই, ভাল লাগে আমার দিতে। যাই হোক, সামনে লক্ষ্য রাখো মাধ্যমিক, যাই হয়ে যাক, ঠিক আছে? এমন আছো অনেকে হয়তো বাড়িতে খুব অভাব, মানে টাকা পয়সার অভাব, টিউশন নিতে পারছো না, বা এরকম ধরনের সমস্যা থাকতে পারে। কেউ হয়তো সদ্য সেই যে হরমোন, আমি বলি যে হরমোনের খেলা, প্রেম ভালোবাসা যা রয়েছে সবই হরমোনের খেলা, সেই রকম কোনো এক হরমোনের দ্বারা আক্রান্ত হয়েছো বা হরমোনের খেলায় ফাঁদে পড়ে গেছো, সেক্ষেত্রে তোমাকেই কিন্তু নিজেকে সেই ফাঁদ থেকে বার করতে হবে। ঠিক আছে, তোমাকে নিজেকে সেই ফাঁদ থেকে বার করতে হবে। তোমার নিজের ব্রেন বা তোমার ইচ্ছা শক্তির এত জোর থাকবে যে তুমি সেই ধরনের অবস্ট্রাকেলস যেগুলো রয়েছে, বাধাগুলো রয়েছে, সেইগুলো থেকে নিজেকে বার করে আনতে পারবে। ঠিক আছে, এই যখন আমরা হরমোনের চ্যাপ্টারটা পড়বো, আজকেই মেবি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মেবি কি সত্যি আজকেই শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তারপর আমরা যখন হরমোনের চ্যাপ্টারটা পড়বো, তখন হরমোন নিয়ে আলোচনা করব বা হরমোন নিয়ে পড়াশোনা করব, তখন আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কি কারণে আমাদের মনে, এই বয়সে অনেকের মনেই এই ধরনের আবেগ তৈরি হয়, তো কি কারণে তৈরি হয় বা কিভাবে এগুলোর থেকে বাঁচা যায় সেই সংক্রান্ত বিষয়। যদিও এটা সিলেবাসের অন্তর্গত না, বলে স্যার মাধ্যমিকে আসবে কিভাবে বাঁচা যায়, না মাধ্যমিকে কোনোদিন আসবে না যে তুমি
প্রেমে পড়েছো, কিভাবে প্রেমে বাধা পড়েছে তোমার, বা এর থেকে তুমি কিভাবে নিজেকে আটকাবে বা কি করবে, এগুলো আসবে না। বাট এগুলো প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। স্পেশালি তোমরা যে বয়সটায় বিলং করো, 16 থেকে 18 বছর বয়স, সেই বয়সটার মধ্যে কিন্তু এটাতে আমাদের পড়তে হয়। তো আমরা কি করব, এই যে এই সময় এইগুলো থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখবো বা নিজেদেরকে সাবধানে রাখবো। তো চলো এই দিকে দেখো, পুরুষ রেখেছি, এখানে পুরুষ কি XH আর Y, এখানে স্ত্রী রেখেছি, এটা কি XH আবার X স্মল h রাখলাম। চলো এদের সংকরায়ন করি। দেখো এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, সংকরায়ন হয়ে গেল। এবার বলো তো কে কে স্বাভাবিক হবে, কে কে আমার আক্রান্ত হবে, হিমোফিলিক হবে। এই দেখো এখানে দুটোই ক্যাপিটাল এইচ জিন আছে, আর ক্যাপিটাল এইচ জিনটাকে আমি কিসের জন্য দায়ী করেছি, এই দেখো স্বাভাবিক জিন লিখেছি, ক্যাপিটালটাকে আমি স্বাভাবিক জিন লিখেছি, তার মানে এই যে মেয়েটি হবে সে স্বাভাবিক হবে, কোনো সমস্যা নেই। তারপর এটা যে এই যে ছেলেটি হবে সেও কিন্তু স্বাভাবিকই হবে, কারণ তার কাছে ক্যাপিটাল জিনটার আছে স্বাভাবিক। তারপর এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এর ক্ষেত্রে দেখো একটা স্বাভাবিক জিন একটা হিমোফিলিক জিন, তাই তো, একটা স্বাভাবিক জিন একটা হিমোফিলিক জিন। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা একে বলতে পারি এও কিন্তু আমাদের কি হবে, এও কিন্তু আমাদের স্বাভাবিক কন্যাই হবে, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক, কিন্তু একে কি বলবো, বাহক কন্যা, ঠিক আছে, স্বাভাবিক কিন্তু বাহক। আর লাস্টে যেটা রয়েছে মুছে গেল এটা, যে এক্স স্মল এইচ ওয়াই, এর হচ্ছে কপাল পুড়েছে। এই যে ছেলেটি এর কিন্তু কপাল পুড়েছে, কারণ এর যে স্মল এইচ কিন্তু হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, আর ও ছেলে, ওর কিন্তু একটাই এক্স ক্রোমোজোম, মানে ওকে সাপোর্ট দেওয়ার মতন এই যে যেমন এই যে এর যে এই বোনটা এসেছিল, বোনটা জন্মেছিল, তাকে কিন্তু তার একটা স্মল এইচকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ক্যাপিটাল এইচ বাহী জিন ছিল। মানে যদি ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এই ক্রোমোজোমটা তৈরি নাও করতে পারে, এ কিন্তু সাপোর্ট দিয়ে দেবে, এ কিন্তু তৈরি করে দেবে। বাট এর কিন্তু কপাল পুড়েছে, এর কাছে আর কোনো এক্স ক্রোমোজোম নেই, একটা এক্স ক্রোমোজোম, তাতেও স্মল এইচ জিন, তার মানে প্রচ্ছন্ন জিন মানে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। তাহলে কি হবে, এ হিমোফিলিক হবে, মানে এ হবে আক্রান্ত, ঠিক আছে, এ কি হবে, এ হচ্ছে আক্রান্ত। হিমোফিলিয়া আক্রান্ত যে মানে হিমোফিলিয়া আক্রান্ত হলে সেটা সাধারণত আমরা পুরুষদের মধ্যেই বেশি দেখতে পাই। হিমোফিলিয়া আক্রান্ত জিন আমরা পুরুষদের মধ্যেই বেশি দেখতে পাই, স্ত্রীদের মধ্যে কেন দেখতে পাই না, কারণ এটা এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এবং এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগ। তো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হওয়ার জন্য এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু কোনো একটা মহিলা যদি হয়, সেই মহিলার ক্ষেত্রে তো দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, এবার তার একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিয়া জিন থাকে, আরেকটা যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু তার মধ্যে কোনো সমস্যা নেই, কারণ এই যে এই জিনটা এটাকে কিন্তু এ সাপোর্ট দিয়ে দেবে, এ কিন্তু আটকে দেবে ব্যাপারটা, এর জন্য যে ফ্যাক্টর তৈরি হবে না, কিন্তু এ তৈরি করে দেবে, তাহলে এর মধ্যে কিন্তু কোনো হিমোফিলিয়ার লক্ষণ দেখা যাবে না। কিন্তু এটা যখন একটা ছেলে হবে, তখন কি হতে পারে, XHY, এখানে দেখো হিমোফিলিয়া জিনটা তার মধ্যে রয়েছে, এবং তার মধ্যে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 তৈরি হচ্ছে না, বাট আরেকটা তো ওয়াই ক্রোমোজোম, সে তো নিজে, তার কাছে তো ওই হিমোফিলিয়ার জিনটাই নেই, রক্ততঞ্চনকারী জিনটাই নেই, আর রক্ততঞ্চনকারী জিনটা না থাকলে আর ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9ও তৈরি করতে পারবে না। আর যদি তৈরি করতে না পারে, তাহলে সে কি হবে, এই যে এই ছেলেটার মতন অবস্থা হবে, হতভাগ্য অবস্থা, এ কিন্তু রক্তক্ষরণ হয়ে মারা যাবে। এই রকমভাবে একটা সময় ইংল্যান্ডের রাজ পরিবার থেকে শুরু করে হল্যান্ড, পোল্যান্ড, এইরকম দিকে বিভিন্ন রাজ্যে, মানে বিভিন্ন ছোট ছোট স্টেট যেগুলো ছিল, সেই সব দিকে প্রচুর রাজপুত্রদের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়ে। রাজপুত্রদের কোনো কারণে যদি কেটে যায়, ছড়ে যায়, তাহলে তারা আর বাঁচছে না। তো এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচন্ড ত্রাস তৈরি হয় যে কি মহামারী লাগলো, এবং সেটা শুধুমাত্র রাজাদের হচ্ছে, অনেকে ভাবে এটা হয়তো কোনো রকম সাপ বা অভিশাপ হতে পারে, তো এই রকম ভাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন, কিন্তু অ্যাকচুয়ালি তার যে অ্যাকচুয়াল যে কারণ ছিল সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। তো এখানে তোমাদের এইরকম ভাবে চেকার বোর্ড দিয়ে আসতে পারে প্রশ্ন যে কত শতাংশ স্বাভাবিক হবে, কত শতাংশ আক্রান্ত হবে, তোমরা কিন্তু সেইগুলোকে কত শতাংশ স্বাভাবিক হবে, কত শতাংশ বাহক হবে, কত শতাংশ আক্রান্ত হবে, বুঝতেই পারছো, দুজন স্বাভাবিক মানে 2/5 × 100 50% স্বাভাবিক, এখানে একটা বাহক মানে 25% বাহক, আর এখানে 25% আক্রান্ত।
ঠিক আছে, কত শতাংশ পুরুষ আক্রান্ত হবে এরকম ভাবেও কিন্তু প্রশ্ন করে। তাহলে দেখো পুরুষ সন্তান কটা হয়েছে, দুটো, তার মধ্যে একটা আক্রান্ত, মানে 50% পুরুষ সন্তান আক্রান্ত হবে। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়। আমরা সেই ধরনের প্রশ্নগুলো যখন মানে ইয়েতে আপলোড করি, ওয়েবসাইটে আপলোড করি, সেরকম সব ধরনের প্রশ্ন আপলোড করে দেবো। তোমরা সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু বাড়িতে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করবে প্রশ্নগুলো, অবশ্যই সফল হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের টেস্টে বা মাধ্যমিকে এসে থাকে, আমি আগে থেকে বলে দিলাম। তো হিমোফিলিয়া হয়ে গেল। চলো এরপর আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। তো এতক্ষণ আমরা হিমোফিলিয়া নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা যে রোগটা নিয়ে দেখব সেটা হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, এরপর আমরা যে রোগটা নিয়ে দেখব সেটা কি, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তো চলো, বর্ণান্ধতা রোগটা শুনলে, নামটা শুনে কি মনে হচ্ছে, বর্ণান্ধতা। যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি মনে হচ্ছে, বর্ণের অন্ধতা নাকি? যদিও আমার মানে বাংলা আমার সাবজেক্ট না, বাংলায় খুবই কাঁচা, তোমরা আমার থেকে হয়তো বাংলা ভালো জানো, বাট আমি আমার মতন করে যদি বর্ণান্ধতাকে একটুখানি সন্ধি বিচ্ছেদ করতে চাই বা বর্ণান্ধতা জিনিসটা কি সেটা বুঝতে চাই, তাহলে আমার মাথায় প্রথম কি আসছে, বর্ণান্ধতা মানে কোনো বর্ণ যদি আমরা চিনতে না পারি, ঠিক আছে, কোনো বর্ণ যদি আমরা চিনতে না পারি, বর্ণের প্রতি যদি আমাদের অন্ধতা তৈরি হয়, মানে বর্ণ যদি চিনতে না পারি, তখন তাকে বলি বর্ণান্ধতা। এই রোগটা তাহলে বুঝতে পারছো যে বর্ণ চেনার সাথে জড়িত। তো আমরা যখন চোখের গঠন পড়েছিলাম আমাদের প্রথম চ্যাপ্টারে, তখন চোখের গঠনে আমরা পড়েছিলাম রেটিনাতে দু ধরনের কোষ থাকে। আমাদের রেটিনাতে দু ধরনের কোষ থাকে। কি কি কোষগুলোর নাম ছিল বলতে পারবে? রেটিনাতে যে দু ধরনের কোষ থাকে তার মধ্যে একটি হলো রড কোষ, একটি হলো কোন কোষ। উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে, ঠিক আছে। তো এই কোন কোষ উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে, বা আমরা বলতে পারি বর্ণ চিনতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। এই বর্ণ উজ্জ্বল আলোক বা উজ্জ্বল আলো প্রথম চ্যাপ্টারে পড়েছিলে, রড কোষ করে হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে। তো রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে, আর কোন কোষ যে সে উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে, বা কি করে, কোনো বর্ণ চিনতে সাহায্য করে, ঠিক আছে, কোনো বর্ণ চিনতে সাহায্য করে। তো তাহলে বুঝতে পারছো বর্ণান্ধতা নিশ্চয়ই তাহলে কোন কোষের কিছু গঠনগত ত্রুটি হবে, এবং সেই ত্রুটির জন্য মানুষ কিছু বিশেষ বিশেষ ধরনের বর্ণ চিনতে পারে না, তখন সেই ধরনের রোগকে আমরা কি বলি, বর্ণান্ধতা বলি। এবার এই বর্ণান্ধতা কোন ক্রোমোজোমে কিভাবে থাকে, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোমাল, হচ্ছে একটা এক্স ক্রোমোজোম বাহিত বা এক্স ক্রোমোজোমাল একটা রিসেসিভ ডিসঅর্ডার বা এক্স ক্রোমোজোমাল একটা প্রচ্ছন্ন রোগ, যেটাতে আমাদের বর্ণের প্রতি অন্ধতা তৈরি হয়। এই রোগটাকে যদি আমরা দেখি, এটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে লাল বর্ণ চিনতে মানে অন্ধতা, লাল বর্ণের প্রতি অন্ধতা, ঠিক আছে। প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে লাল বর্ণের প্রতি অন্ধতা, যেটাকে আমরা কি বলি, প্রোটানোপিয়া বলি। তো বর্ণের প্রতি অন্ধতা বা বর্ণান্ধতা যে দেখছি, তাহলে এটা এক্স ক্রোমোজোমাল রোগ, এ তো দেখে নিলাম আমরা, তোমরা লিখে রাখো কিন্তু এটা একটা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিনের জন্য হয়, ঠিক আছে। তো প্রথম যেটা বলছে লাল বর্ণের জন্য বলবো, তাকে আমরা বলবো প্রোটানোপিয়া। এরপর যেটা আসে সেটা হচ্ছে সবুজ বর্ণ চিনতে অসুবিধা। আমি যে বর্ণ সে বর্ণ দিয়ে লিখছি যাতে মনে থাকে ভালো। সবুজ বর্ণ যদি চিনতে অসুবিধা হয় বলবো ডিউটারোনোপিয়া, ঠিক আছে। সবুজ বর্ণ চিনতে অসুবিধা হলে সেই ধরনের বর্ণান্ধতাকে আমরা বলবো ডিউটারোনোপিয়া। আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে নীল বর্ণ চিনতে অসুবিধা। যখন নীল বর্ণ চিনতে অসুবিধা হয়, দেখো আমাদের কাছে তিন রকমেরই পেন ছিল বলে আমরা তিনটে সুন্দর লাল নীল সবুজের একটা মেলা বসাতে পারলাম। তো এখানে নীল বর্ণ যখন চিনতে অসুবিধা হয় তখন তাকে আমরা কি বলি, নীল বর্ণ চিনতে অসুবিধা হলে তাকে আমরা বলি ট্রিটানোপিয়া। ঠিক আছে, প্রোটানোপিয়া, ডিউটারোনোপিয়া আর ট্রিটানোপিয়া। লাল বর্ণ চিনতে অসুবিধা হলে তাকে আমরা প্রোটানোপিয়া বলি, আর সবুজ বর্ণান্ধতাকে ডিউটারোনোপিয়া বলি, আর নীল বর্ণান্ধতাকে আমরা কি বলি, নীল বর্ণান্ধতাকে আমরা বলি ট্রিটানোপিয়া বা ট্রাইটানোপিয়া, ঠিক আছে। ট্রিটানোপিয়া বা
ট্রাইটানোপিয়া বলতে পারো, ডিউটানোপিয়া বলে, মানে এই মানে ইংলিশের যে স্পেলিংটা ট্রিটানোপিয়ার জায়গায় ট্রাইটানোপিয়া বললেই ভালো হয়, কারণ ইংলিশে যে স্পেলিংটা সেটা হয় হচ্ছে এরকম টানো, এই ধরনের বর্ণান্ধতা এটাকে আমরা কি বলি, ট্রাইটানোপিয়া বলি। এটা হচ্ছে ডিউটানোপিয়া, এটা হচ্ছে প্রোটানোপিয়া। এই তিনটে ধরনের বর্ণান্ধতার কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এইখান থেকে মাধ্যমিকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, মাধ্যমিকে প্রচুর প্রশ্ন আসে লাল, সবুজ আর নীল বর্ণান্ধতা নিয়ে। তো আমাদের এটা খুব ভালোভাবে মাথায় বসিয়ে নিতে হবে, কারণ এইখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে। শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা এই তিনটের মধ্যে একটা বর্ণান্ধতা শিওর পেয়েই যাবে, প্রায় শিওর ধরে নিতে পারো। মানে এতবার আসে টেস্ট পেপার, বারবার ঘেটে দেখবে, প্রায় প্রশ্ন পাবে যে এই তিন ধরনের মধ্যে যে কোনো একটা নাম লিখতে দিয়েছে বা দিয়ে দিয়েছে, সেটা কি ধরনের বর্ণান্ধতা বলতে বলছে, এরকম কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, চলো। ডিউটেরানোপিয়ার মানে স্পেলিংটা একটু ডিউটেরানোপিয়া আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো ইংলিশ থেকে বাংলা করা হচ্ছে, তো সেক্ষেত্রে একটুখানি উচ্চারণগত ত্রুটি হয়ে যায়। তোমরা যদি ইয়েতে লেখো, মানে ইংলিশে লেখো, তাহলে কিন্তু ব্যাপারটা বেশি ভালো হয়। তো এটা হবে হচ্ছে ডিউটেরানোপিয়া। হ্যাঁ, এটা আমি একটু সংশোধন করে দিচ্ছি জিনিসটাকে। তো এখানে সবুজ বর্ণান্ধতা হলে তাকে ডিউটেরানোপিয়া বলে, লাল বর্ণান্ধতা হলে তাকে প্রোটানোপিয়া বলে, এবং নীল বর্ণান্ধতা হলে তাকে ট্রিটানোপিয়া বলে। চলো এবার এই দুটোর তো চেকার বোর্ড করলাম, বইতেও চেকার বোর্ড ছিল। স্যার এটার চেকার বোর্ড নেই কেন? চেকার বোর্ড নেই, বইতে দেয়নি, কি করা যাবে বলো? কিন্তু আমি করাবো, ঠিক আছে, চাপ নেই, আমি করাবো চেকার বোর্ড। চলো আমরা তাহলে বর্ণান্ধতার কারণ বা বর্ণান্ধতার যে ভাগগুলো দেখলাম, এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব যে এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার বলছি আমি এটাকে, বা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ বলছি আমরা এটাকে। তো এই রোগটা কিভাবে হয়, কি হয়, এটা আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখে নেব। ঠিক আছে, তো দেখো ক্যাপিটাল সি কে আমরা লিখেছি স্বাভাবিক বর্ণান্ধতার জন্য দায়ী জিন, এবং স্মল সি কে আমরা কি লিখেছি, স্মল সি কে লিখেছি বর্ণান্ধতার জন্য, মানে এটা হচ্ছে স্বাভাবিক বর্ণান্ধতা বললাম, ভুল বললাম, স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী জিন, আর এটা স্মল সি কে লিখেছি বর্ণান্ধতার জন্য দায়ী জিন। ঠিক আছে, এবার আমরা ধরো তোমাকে বললো যে এরকম ভাবে প্রশ্ন করলো যে একজন স্বাভাবিক বর্ণান্ধ বাহক মহিলা এবং তার সঙ্গে একজন মানে বর্ণান্ধতার একজন বাহক মহিলা, তার সাথে স্বাভাবিক পুরুষের যদি বিবাহ সম্পন্ন হয়, তাহলে কত শতাংশ বর্ণান্ধ সন্তান তৈরি হতে পারে, কত শতাংশ স্বাভাবিক সন্তান তৈরি হতে পারে, এরকম একটা প্রশ্ন করলো। তো আমরা কি বললাম, একজন বাহক মহিলা, আমাদের যে মহিলা রয়েছেন তিনি বাহক, তার মানে তার মধ্যে একটা ক্যাপিটাল সি থাকবে, একটা স্মল সি থাকবে, তাহলে তো সে বহন করবে। সে বাহক বলতে বোঝায় কি, যে নিজে আক্রান্ত হচ্ছে না। যেমন দেখো মশা নিজে কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত হয় না, কিন্তু আমাদেরকে আক্রান্ত করে। তেমনি এখানে দেখো বাহক মহিলা যিনি রয়েছেন তিনি কিন্তু নিজে আক্রান্ত হচ্ছেন না, কারণ তার কাছে একটা স্বাভাবিক জিন রয়েছে, আরেকটা যে রিসেসিভ জিনটা বা প্রচ্ছন্ন জিনটা সেটা তার কাছে রয়ে গেছে, যেটার জন্য সে বাহক হয়ে গেছে। সে এবার এই জিনটাকে তার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করবে, এবং তার মাধ্যমে এই রোগটাকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম এইভাবে ছড়িয়ে যাবে। তাহলে ইনি হচ্ছেন কি, বাহক মহিলা। এবং তার সাথে যদি একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে হবে হচ্ছে যেহেতু স্বাভাবিক জিন, তাহলে এক্সি ওয়াই। বুঝেছো? এবার চলো এদের থেকে আমরা গ্যামেটটা বার করে নিই। এদের থেকে যদি আমরা গ্যামেট বার করি, তাহলে আমরা কি পাবো, এখানে দুটো গ্যামেট পাবো, এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, তাই তো? আবার এখানেও আমরা দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল সি আর একটা ওয়াই গ্যামেট পেলাম। চলো এদের মধ্যে আমরা তাহলে চেকার বোর্ডটা করে নিই। নিচের দিকে ফিমেল রাখলাম, উপরের দিকে মেল। ঠিক আছে, নিচের দিকে ফিমেল রাখলাম, উপরের দিকে মেল। তো চেকার বোর্ড করছি, নিচের দিকে আমি ফিমেল রেখেছি মহিলা, এদের দুজনকে আমি এদিকে বসাবো, আর ওপরের দিকে এক্স যদি ক্যাপিটাল সি আর ওয়াই হয় এরম বসালাম। এবার চলো এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি, আবার পরেরটা এক্স ক্যাপিটাল সি ওয়াই, আবার এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, আবার এক্স স্মল সি ওয়াই, এরকম তৈরি হলো। ঠিক আছে, এবার বলো কোনটা স্বাভাবিক, কোনটা কি বলো অস্বাভাবিক বলা তো যায় না, মানে কোনটা আক্রান্ত বা কে বাহক বলতে হবে এগুলো। এটা যে রয়েছে এ দেখো দুটোই ক্যাপিটাল সি, আমার দেখো ক্যাপিটাল সি আমার লেখায় বুঝবে এভাবে, আর স্মল সি আমার লেখায় বুঝবে এভাবে। ঠিক আছে, আমি এভাবেই লিখে থাকি, তো এইটা দেখে বুঝে নেবে তোমরা। এই দেখো এই মাঝখানে এইখান দিয়ে যখন ল্যাচটা দেবো তখন সেটা স্মল সি ধরে নেবে। তো ক্যাপিটাল সি স্মল সি দেখে তাহলে বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, এটা এ স্বাভাবিক হচ্ছে,
তাই তো। তারপর এখানে দেখো ক্যাপিটাল সি, তার মানে এই ছেলেটাও স্বাভাবিক। এ যে রয়েছে এ কিন্তু বাহক, এই কন্যাটা বাহক হচ্ছে, আর এ যে হচ্ছে সে কিন্তু আক্রান্ত, তাই না? এ হচ্ছে আক্রান্ত, এ স্বাভাবিক, এ স্বাভাবিক, এ বাহক, আর লাস্টের যিনি তৈরি হলেন তিনি কিন্তু কি হলেন? আক্রান্ত হলেন। তাহলে স্বাভাবিক পুত্র বা যদি আমাকে দেয় স্বাভাবিক সন্তানের সম্ভাবনা কত? স্বাভাবিক সন্তান মানে তার মধ্যে কোনো রকম বাহক নেচারও থাকবে না, আর তার মধ্যে রোগাক্রান্ত কোনো জিনও থাকবে না, তাহলে আমরা দুটো পাচ্ছি, মানে 4টের মধ্যে দুটো মানে 50%। এবার যদি বাহক সন্তান বলে তাহলে তার প্রবাবিলিটি কত হবে? একটা মানে 25%। কিভাবে শতাংশের হিসাবটা এলো দেখিয়ে দেবো নাকি? দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। এখানে দুটো হচ্ছে মানে 2/4 × 100, এখান থেকে 50% এলো, ঠিক আছে। তারপরেরটা যেটা বাহকের ক্ষেত্রে এখানে কি হচ্ছে 1/4 × 100, মানে দাঁড়ালো 25%। আর লাস্টে যে আক্রান্ত যে রয়েছে সেই আক্রান্তের ক্ষেত্রে কি হলো? আক্রান্তের ক্ষেত্রে 1/4 × 100 তৈরি হলো, মানে দাঁড়ালো 25%, ঠিক আছে। তো এখানে 50% স্বাভাবিক সন্তান, তারপর বাহক হলো 25%, আর লাস্টে আক্রান্ত যে হলো সে হলো 25%, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা দেখে নিলাম যে বর্ণান্ধতায় কিরকম কিরকম, মানে এইরকম ধরনের যদি বাহক মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে কিরকম কিরকম আমরা জিনোটাইপ পেতে পারি সেটা দেখে নিলাম, ঠিক আছে। এরপর লাস্ট যে পয়েন্টটা আমাদের বইতে আছে সেটা হচ্ছে এই যে অটোজোম বাহিত রোগ এবং সেইগুলো নিয়ে সেইগুলো সংক্রান্ত জেনেটিক কাউন্সিলিং, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বইতে আছে। তো জেনেটিক কাউন্সিলিং ব্যাপারটা কি? তো আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ধরনের বংশগত রোগ সম্পর্কে আলোচনা করলাম। বংশগত রোগগুলো সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, তো আলোচনা করার পর আমরা কি দেখলাম? বংশগত রোগগুলো সম্পর্কে আলোচনা করে দেখলাম যে কিছু কিছু রোগ এমন রয়েছে যাদের বৈশিষ্ট্যগুলো পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে কি হচ্ছে? বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হচ্ছে। তো এভাবে দেখো একজন বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই রকমভাবে কত শতাংশ? মাত্র 25% কিন্তু আক্রান্ত পাচ্ছি। এইভাবে যদি আমাদের এই জিনোটাইপটা একটু আলাদা হয়, মানে এখানে স্বাভাবিক পুরুষের জায়গায় যদি আক্রান্ত পুরুষ হয়ে যায়, মানে যার বর্ণান্ধতা আছে, তো এই যে বর্ণান্ধতা থাকলে যদি আক্রান্ত পুরুষ হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু এক্স যে মানে এর যে প্রবাবিলিটিটা আরও বেড়ে যাবে, কারণ এখানে দেখো স্মল সি হয়ে যাবে, এখানেও যদি স্মল সি হয়ে যায় পুরুষের ক্ষেত্রে তাহলে কিন্তু এও অস্বাভাবিক হয়ে যাবে, এও অস্বাভাবিক মানে এও আক্রান্ত হয়ে যাবে। তো সবার মধ্যেই কিন্তু এই আক্রান্ততার পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি জেনেটিক কাউন্সিলিং করি, মানে আগে থেকে ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে দেখে নিই কারোর ক্ষেত্রে থ্যালাসেমিয়ার বাহক রয়েছে কিনা, কেউ বর্ণান্ধতা রয়েছে কিনা, কারো হিমোফিলিয়া রয়েছে কিনা, এবং সেইগুলো দেখে নিয়ে তারপর বিবাহ সম্পন্ন করি বা বিবাহের দিকে এগোই, তাহলে কিন্তু এই ধরনের জেনেটিক্যাল ডিসঅর্ডার বা ত্রুটিপূর্ণ সন্তান এইদের হাত থেকে কিন্তু আমরা সমাজকে বাঁচাতে পারি। এটাই জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং মানে জিনগত রোগ সম্পর্কে মানুষকে অবগত করা এবং সেইগুলো থেকে আগে থেকে কারোর মধ্যে যদি কোনো রিসেসিভ বা প্রচ্ছন্ন জিনগত রোগ থেকে থাকে তাকে শনাক্ত করে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে বিবাহ সম্পন্ন করা, যাতে তার লেস অ্যান্ড লেস মানে খুব কম শতাংশ এরকম চান্স থাকে যে তার সন্তান কি হবে? সেই রোগটায় আক্রান্ত হবে। কারণ দুজনই যদি প্রচ্ছন্ন হয়, ধরো দুজনের মধ্যেই যদি এক্সি থাকতো তাহলে তার মধ্যে তো এই রোগটা আক্রান্ত হওয়ার মানে প্রবণতাটা আরও বেড়ে যেত, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রশমিত করি এই জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে। জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই আসে পরীক্ষায়। তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। তো আজকের মতো আমাদের বংশগতি যে চ্যাপ্টারটা, এই আজকের এই ভিডিওটাতে এটা পুরো কমপ্লিট করে দিলাম। বংশগতি চ্যাপ্টারটা শেষ, চলে আসবো নতুন ইউনিট নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।